অভিনেতা হিসেবে আমার মনে হয় আমি যত বেশি মানুষের ভেতর থাকবো সেটা বোধহয় আমাকে আরো নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করাবে। যে আমি হচ্ছি আমাদের বাড়ির একমাত্র মেয়ে যে রোজগার করতাম না, এটা আমার মার খুব দুঃখ ছিল। আমি জানি যে যে কাজগুলোতে আমাকে নেওয়া হয়নি নিশ্চয়ই আমার সেই যোগ্যতা ছিল না বলে আমাকে নেওয়া হয়নি। আপনারা দেখবেন দুর্গামণি ও বাগমামা, আমার আশা করছি যে খুব ভালো লাগবে। আমার তো কাজ করে ভীষণ ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। রক্তবীজ 2 আসবে, সেইটা একটা খুব আনন্দের কথা। মানুষের মনে যেন একটা ছাপ পড়ে এবং লোকে যেন আমাকে ভয় পায়। অভিনেত্রী হওয়াটা তার পেশা, নেশা, ভালোবাসা তিনটের মধ্যে কোনোটাতেই ছিল না, কিন্তু জীবনের ঘুরপথে সে কোথায় কিভাবে যে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়লো সে যাত্রা তার মুখ থেকেই শুনবো। আজকে আমরা এসে গেছি আপনাদের অত্যন্ত পছন্দের এক অভিনেত্রী অর্থাৎ পারমিতাদির বাড়িতে, আমাদের পারমিতাদির বাড়িতে। কিন্তু তার বাড়িতে যখন আমি বললাম যে আপনার অন্দরমহলটা একটু ঘুরে দেখবো, তখন প্রথম যেটা বললো, আমার বাড়িটা না মানে সেলিব্রিটিদের অন্দরমহল বলতে যেরকমটা হয় ওরকমটা নয়, অত্যন্ত সাধারণ। আমরা তাকে চিনিও তার অত্যন্ত সাধারণ যাপনের জন্য। তো এই সাধারণ যাপনের সঙ্গে সাধারণ বাড়ি কিভাবে মিলে যায় সেটাই বরং আজকে একটু জানার চেষ্টা করব পারমিতাদির মুখ থেকে, স্বয়ং তার থেকেই। এসে গেছি? হ্যাঁ। আচ্ছা, ঘরে ঢুকতেই দেখলাম এখানে এই গাছটা লাগানো, তো তোমার বাড়িতে কি এক্সপেক্ট করতে পারি প্রচুর গাছ আছে? প্রচুর গাছ আছে। তোমার সেই বাহনের সঙ্গে পরিচয় করো। ওর নাম আহ্লাদ। ওকে তুমি কি আহ্লাদ দিয়ে ওকে মানে বড় করেছো? কিন্তু তোমার বাড়িতে শুধু তো ও নয়, আরো অনেক সদস্যরই আছে। আমার বাড়িতে আরেকটি আছে, গুড় তার নাম। সে অবশ্য রেস্কিউড এবং সে খুবই ভয়ে থাকে, তার একটু ট্রমা আছে, তো তাকে একটু আলাদা করেই রাখা হয়েছে আজকে তোরা আসবি বলে। আর এছাড়া আমার বাড়িতে একটা ভয়ঙ্কর আছে। আর খুব রিসেন্টলি আমার 3টে ছানা চলে গেছে আমাকে ছেড়ে, একটু মনটা খারাপ, কিন্তু ওই আর কি, লাইফ গোজ অন। যেমনটা একদম আমার বাড়ি খুব ইজি গোয়িং বাড়ি, এবং আমার বাড়িতে এত বেশি কেউ লোকজন এসে কিছু ভাবে না, সে যে যার মতো নিজের মতো চলে। আমার বাড়ি খুব ফ্রি হ্যান্ড বাড়ি। ও যে বসে আছে, তো তোমার বাড়ির বাগমামা মনে হচ্ছে। ওকে, ওর সাথে একটু বলে পরিচয় করাও। ওর যে মা, সে আমার বাড়িতে, সেও রেস্কিউড, এবং দেখলে বুঝতে পারবে না, এই কিছুদিন আগে ও প্রায় মানে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে এসছে, কিন্তু ও আমার একদম দারুণ ফাইটার বাচ্চা। ওর নাম হচ্ছে ভোলা। আমি কখনো কখনো ভুল করে ওকে পটুও বলি। হ্যাঁ, ও আমার দারুণ বাচ্চা, এবং ও একদম কিন্তু ভীষণ গায়ে আদর করা, চটকানো। ওর জন্য কি আমরা এরকম দূরে দাঁড়িয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একদম পছন্দ করে না, ওর গায়ে হাত দিয়ে কেউ কথা বলবে এসব একদম পছন্দ করে না। শুধু রাত্রিবেলা ও কিন্তু আমার কাছে ছাড়া কোথাও ঘুমায় না। ও একেবারে মানে সেই ওই সময় ওকে ডাকতেও হয় না, কিছু না, ও আমার পাশে এসে শুলো। হ্যাঁ, ক্যামেরাপারসনকে বলে একটু দেখাতে, এতক্ষণ মানে এর মধ্যে বুঝে গেছে যে আমরা কেউকে বিরক্ত করব না। হ্যাঁ, মানে ও খুবই মানে ও বেশি ও খুব একটা না না, ও খুব একটা ওর নিজের জগতে থাকে। ওর একমাত্র বন্ধু হচ্ছে আহ্লাদ। আহ্লাদের সঙ্গে ওর ভীষণ বন্ধুত্ব। গুড়কে ও খুব একটা পছন্দ করে বলে মনে হয় না, কারণ গুড় ওকে কামড়ায়, গুড় ওকে একটা বল মনে করে,
হ্যাঁ বলের মতনই দেখতে। হ্যাঁ গুড়ের সঙ্গে ওর খুব যে একটা পটে তা না, কিন্তু আহ্লাদের সঙ্গে ওর খুবই বন্ধুত্ব। আর এমনি সময় ও করে আমার কাছে আসে টাসে না, কিন্তু রাত্রিবেলা ও এসে ঘুমোবেই আমার কাছে। তো এই ঘরটা নিয়ে একটু বলি তোকে। আমি আগেই বলেছি যে আমাদের এই বাড়িটা খুব পুরনো বাড়ি, এটা 1958-এ তৈরি হয়েছিল। এবং সবথেকে মজার হচ্ছে এই বাড়িটা তৈরি করেন মার্টিন বার্ন। তো আমার দাদামশাই মানে মায়ের বাবা, উনি দার্জিলিংয়ে ডাক্তার ছিলেন। তো উনি মার্টিন বার্নের যে তখন জেনারেল ম্যানেজার ছিলেন, তাকে ট্রিটমেন্ট করে ভালো করে দিয়েছিলেন। তো উনি তখন মানে সেই বাড়িটা করে দিয়েছিলেন। তো এই বাড়িটার যেটা দেখছিস এইটা অ্যাকচুয়ালি ছিল রান্নাঘর, শুধু রান্নাঘর। হ্যাঁ এত বড় একটা রান্নাঘর ছিল। তো আমি এসে, এবং রান্নাঘর মানে আমার এখানে উনুন ছিল, হ্যাঁ ধোঁয়া টোয়া বেরোতো চুল্লি টুল্লি দিয়ে। তো আমি এসে এটাকে একটু রিমডেল করে এটাকে একটা ডাইনিং রুম মতো করেছি। সেটা তাও মানে আজ থেকে কত বছর আগে? এই বছর 15 বছর। খুব ইয়েও না, না না খুব নয়। এবং সব থেকে যখন মানে এই ওয়াল আর এই মানে এই ফ্লোর ভাঙতে গিয়ে ছেনি ভেঙে গিয়েছিল, এত শক্ত মানে ইয়ে বাড়ি ফ্লোর, এত শক্ত ফ্লোর, কারণ এরকম টাইলস তো ছিল না, এমনি প্লেন ওই লাল মাটি ছিল। তো তখন এইটা মানে ছেনি ভেঙে গিয়েছিল এবং মানে এই ওয়াল ভাঙতে গিয়ে যারা আর কি কাজ করছিল তারা মানে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। মানে এত পুরনো বাড়ি, ওই পুরনো চাল ভাতে বাড়ে বলে, সেই রকম আমার পুরনো বাড়ি খুবই ভালো। তোমার বাড়িতে বাড়ে সত্যি আমার মানে কোনো এই মানে বাড়িতে বাড়ি আমায় কখনো লোকে বলে যে একটা বাড়ি করলে একটা জীবন চলে যায়, মানে বাড়ির পিছনে এত মেনটেনেন্স। অ্যান্ড বলতে নি সত্যি আমার বাড়ির পিছনে যে খুব একটা যে এখানে আজকে ভাঙছে, ওখানে এই হচ্ছে সেই হচ্ছে, চটা পড়ে যাচ্ছে, সেরকম কিছু একটা করে হয় না। বাড়ি তোমায় বাড়াবাড়ি না, বাড়ি আমাকে করে বাড়াবাড়ি দেয় না। তো এই ঘরটাকে আর কি আমি রান্নাঘরটাকে একটুখানি রিমডেল করে এটাকে একটা ডাইনিং রুম মতো করেছি, ওই আমার রান্নাঘর। আর এই এই আপাতত এই আমার। আচ্ছা এই তোমার বন্ধুদের সঙ্গে পরিচয় করো। এই আমার বাড়ি ভর্তি নানান রকম পশু। এই গোল্ডফিশ, হ্যাঁ এরা প্রায় আমার বাড়িতে হয়ে গেছে প্রায় 1 বছর হয়ে গেল এরা রয়েছে। ভালোই আছে মনে হচ্ছে এখন অবধি। যে কজনকে এনেছিলাম প্রত্যেকেই সুস্থ আছে। আচ্ছা এদের খাবার দেওয়ার দায়িত্ব এগুলো কি তোমার? সব 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 না, আমার সব ছানা পোনা, না না সব আমি করি। আমার ছানা পোনাদের সমস্ত দায়িত্ব সব আমার। সেগুলো না মানে একটা যেটা হয় যে আমি হয়তো বাড়িতে নেই সেই সময় হয়তো, বা ওদের খাওয়ার টাইমে আমি থাকতে পারলাম না, আমার শুটিং পড়ে গেল, সেক্ষেত্রে তখন আমার হাজব্যান্ড খেতে দিয়ে দেয়। বা আমার বাড়িতে যিনি আমার হেল্পিং হ্যান্ড উনি আমার মানে আসেন দুপুরবেলা, তো উনি থাকলে উনি দিয়ে দেন। কিন্তু আদারওয়াইজ আমি থাকলে আমি মানে পুরো ওদের স্নান করানো সব কিছু। এবং মানে ওই জন্য সবসময় যে ইচ্ছা করে দাও তো নয়, মাঝে মাঝে এখন যেমন অনেক দিন হয়ে গেছে স্নান হয়নি, এটা একটু স্নান টান করাতে হবে। তো এদের সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা তোমার বাড়িতে প্রত্যেকটা ঘরেতেই দেখলাম যে গালিচা পাতা আছে, কার্পেট পাতা আছে, এটার কি কোনো মানে যেহেতু ওরা আছে সেটার জন্য? হ্যাঁ কিছুটা তো ওদের জন্য পাতি। আর আমার ভালো লাগে মানে বেশ একটু এরকম ভাবে রাখলে এই আর কি, মানে এর আলাদা কিছু নেই। তবে আরো অনেকগুলো ছিল, মানে ইনফ্যাক্ট সবগুলো ঘরে এখন নেই, যে মানে আরো যেগুলো ছিল সেগুলো ছাদে গুড় একদম মানে ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে। মানে ওকে রেখে কোথাও মানে বেশিক্ষণ থাকা যায় না, সব ছিঁড়ে কুটি কুটি করে দেয়। যেমন ভাবে তুমি তোমার বাড়িটা সাজিয়েছো সেটা তুমি প্রথম থেকেই বলে আসছো, ফোন থেকে বলে আসছো, খুব ছাপোষা, হ্যাঁ ছাপোষা একদম। ছাদটাও কিরকম ছাপোষাই করার চেষ্টা করেছো? মানে চেষ্টা মানে কি, আসলে আমাদের বাড়িতে খুব পুরনো বাড়ি যেরকম বললাম, তবে আমার যেটা হচ্ছে যে আমার খুব গাছের শখ। তো আমি ওই গাছ দিয়ে আর কি যেটুকু যা করার করেছি, সাজানো কিছু নয়, ওই পরিষ্কার রাখার একটু চেষ্টা করি। এখানে এই যে ডালিয়া হয়েছে,
এখন একটুখানি তো মানে শেষের দিকে, নাহলে প্রচুর গাঁদা হয়েছিল, ডালিয়া এত বড় ডালিয়া হয়েছিল ওইদিকে মানে ঝুলে পড়ে গেছে, এত বড় সাইজের ডালিয়া, এখনো মানে ফুলটা আছে ওদিকে ঝোলানো। এখন পিটুনিয়া লাগিয়েছি, আর গাছ কিন্তু আমি নিজের হাতে করি। আর ছাদটা মূলত শুধু যে আমার এই গাছের জন্য তা নয়, আমার যেটা ছাদে হয় সেটা হচ্ছে ওই স্পেসটা আমার রিহার্সাল হয়। আচ্ছা, আমার এদিকের গাছগুলো দেখে ওই পোরশনটায় যাব নাকি? হ্যাঁ, যেটা যেটা ইচ্ছে। আচ্ছা, এইটা কি গাছ? এটা বেশ সুন্দর এই পাতাটা। এইগুলো সমস্ত পাতাবাহার। আমার ভালো লাগে, এটা খুব মজা হচ্ছে যে এটা খুব মানে ছোট কন্ডিশনে নিয়ে এসেছিলাম, এটা অনেক দিন মানে এটা বোধহয় 4-5টা টব চেঞ্জ হয়েছে। আচ্ছা, হয়ে অনেকগুলো জায়গা চেঞ্জ করেছে। হ্যাঁ, তো তুমি এবং তোমার গাছ একই টাইপের, বিভিন্ন জায়গায় থাকতে ভালোবাসো, বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্স। তো এই গাছগুলো আরো অনেক গাছ ছিল আমার, এই কুকুর বিশেষ করে এই গুড় আসার পর এখানে আরো অনেক গাছ ছিল, সমস্ত টব ভেঙে দিয়েছে অনেকগুলো। তো আবার আস্তে আস্তে একটু একটু করে নতুন টব এনে টেনে দেখি গোছানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। পারদি, তুমি বেশিরভাগ সময় বলো যে আমি ওই তথাকথিত আমি সেলিব্রিটি ব্যাপারটা নই, আমি এটা তুমি বলে থাকো। তোমার কাছে সেলিব্রিটি ব্যাপারটা কি? না মানে সেলিব্রিটি আমি তো মনে হয় যারা লাইফকে সেলিব্রেট করে তারাই সেলিব্রিটি। আমি লাইফকে সেলিব্রেট করি, সেইভাবে দেখতে গেলে আমি সেলিব্রিটি। কিন্তু ওই যেটা মানে মেজরিটি লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই হচ্ছে সে একটু অন্য আর 5 জনের থেকে হয়তো একটু আলাদা থাকবে। আমার আবার ঠিক উল্টোটা মনে হয় যে মানে একজন অভিনেত্রী মানে অভিনেতা হিসেবে আমার মনে হয় আমি যত বেশি মানুষের ভেতর থাকবো সেটা বোধহয় আমাকে আরও নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করাবে। আমি বোধহয় আরও মানে নতুন মানুষদের দেখতে পাবো। যদি কখনো কোনো একজন মানুষ আমার দরকারে লেগে যায়, মানে তার চরিত্রটা, তার কোনো একটা পার্টিকুলার কোনো হয়তো একটা কিছু আমার হয়তো মনে হলো যে এমন একটা কিছু চরিত্র পেলাম যে চরিত্রটার মধ্যে আমি তারই হয়তো কিছু একটা আমি দিয়ে দিলাম। এবার সেইগুলো না যদি আমি খুব বেশি সাধারণ মানুষের সাথে না মিশি, একদম অর্ডিনারি মানুষদের সঙ্গে মানে একদম ভিড়ে যদি না মিশে যাই, তাহলে তো আমার গণ্ডিটা আস্তে আস্তে কমতে থাকবে। সেইখানটায় আমার একটু মানে আমি যেমন বাসে যাতায়াত করি এবং আমার খুব মজা লাগে বাসে, অনেক আমাকে ইদানিং স্পেশালি সম্পূর্ণা রক্তবীজের পর অনেকেই চিনতে পারে, বলে, সেটা আমি খুব এনজয় করি, খুব মজা লাগে, খুব ভাল লাগে। কিন্তু ওই যে আমার সঙ্গে তারপরে যে কথাগুলো সে বলতে থাকে, তাতে তো তার একটা চরিত্র ধরা পড়ে, সেইটা আমি খুব নজর করি, সেটা অবজার্ভ করি, মজা লাগে আমার। তোমার রিহার্সাল পার্টটার দিকে যাবো, যেতে যেতে প্রশ্নটা না করলেই নয়, তোমার কাছে অভিনয়ের ইন্সপিরেশন কে? মানে এখানকার যারা যারা আছেন স্টল ওয়াচরা। আমার কাছে এই জায়গাটা এখানটা না একটা আলো একটু খুলে গেছে এখন, একটু আমাদের একটু রিহার্সাল বন্ধ আছে, কারণ আমাদের একটু গ্যাপ নেওয়া হয়েছে দুজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, যেটা বলছিলে যে ইন্সপিরেশন, আমি না সেইভাবে তো বলা খুব মুশকিল যে কোনো একজন কেউ আমার ইন্সপিরেশন। আমি তো প্রথমেই যার কথা বলবো যে আমি যার ছাত্রী দামিনী বেনি বাসু, সে আমার সবথেকে বড় ইন্সপিরেশন। আমি যার ছাত্রী সুদীপ্তা চক্রবর্তী, আমি কিন্তু সুদীপ্তার ওই এখন যে একাডেমি শুরু হয়েছে, আমি বোধহয় ওর ফার্স্ট ব্যাচ। হ্যাঁ, তো এরা তো আমার কাছে ইন্সপিরেশন। এবার আমি যেমন কিছুদিন আগেই আমি দেবশঙ্কর হালদার, দেবশঙ্করদাকে বলছিলাম যে ওনার আমি একটা নাটক দেখতে গিয়েছিলাম, সওদাগরের নৌকা। সেখানে মাঝখানে একজন কেউ হলে ডিস্টার্ব করছিলেন, কথা বলছিলেন, ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়ে। দেবশঙ্করদা নাটকটা থামিয়ে দেন, থামিয়ে দিয়ে সেটা সর্ট আউট করেন, করে এবং একটা খুব ইন্টেন্স সিন চলছিল। যখন নাটকটা উনি আবার ওইখান থেকেই শুরু করেন, কোনো কার্টেন ফল হয়নি, কিন্তু ওইখান থেকেই যখন শুরু করেন ওই সেম ইন্টেন্সিটিতে শুরু করে। তো এটাও তো আমি শিখলাম। তো সেটাই আমি ওই দিন গল্প করছিলাম, ওনার সঙ্গে দেখা হয়েছিল। তো আমি যেখানে যার কাছ থেকে যা পাই আমি চেষ্টা করি
ভালোটা নিয়ে নেওয়ার। সুতরাং প্রত্যেকে এখানে আমার সত্যি সেই ক্ষমতা নেই ধরে ধরে নাম বলবো। আমি সবাইকে দেখি, সবার কাজ ভীষণ মন দিয়ে, আমি প্রচুর সিনেমা দেখি, প্রচুর থিয়েটার দেখি, সবার যেখানে যারটা ভাল লাগে আমি নিয়ে রেখে দিই পকেটের মধ্যে। এই ছিল আমাদের পারমিতাদি আপনাদের জন্য। যতখানি পারলাম ততখানি আপনাদের সামনে মানুষটাকে তুলে ধরলাম। তোমারও এবার যেহেতু তোমার একটা ধারাবাহিক চলছে এবং এছাড়াও মানে অনেক কিছুই তোমার পরপর আসতে চলেছে, যদি দর্শকদের কিছু বলার থাকে যদি একটু বলে দাও। এখন আপাতত জি বাংলায় একটি সিরিয়াল আসতে চলেছে, আপনারা দেখবেন, দুর্গামণি ও বাগমামা। আমার আশা করছি যে খুব ভালো লাগবে। আমার তো কাজ করে ভীষণ ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। আর এরপর যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি সেটা হচ্ছে রক্তবীজ 2 আসবে। সেইটা একটা খুব আনন্দের কথা। এখন দেখা যাক কবে কি হয়, কিন্তু আমি খুব আশা নিয়ে বসে আছি। এই ঘরটা হচ্ছে, এইটা আমার ছেলের ঘর। হ্যাঁ, তো আপাতত তো ও নেই, ও পুনাতে থাকে। ও সম্ভবত আরজি করের আন্দোলনের সময় ও কলকাতায় এসেছিল। না 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 না, ও পুনেতে থাকে, ওখানে ও চাকরি করে। ও ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং করে ওইখানে ডিপিএসে পড়তো। ডিপিএস থেকে মানে আরেকটু আগেই বললে ও আমার ছেলে 9খানা স্কুলে পড়াশোনা করেছে। হ্যাঁ, মানে যেহেতু আমাদের অনেক ট্রান্সফার হতো, এবার প্রত্যেকটা একটা করে জায়গায় গিয়ে প্রথমে একটা ছোট স্কুলে ঢোকাতে হতো, তারপরে একটা বড় স্কুলে। এই করতে করতে ওর অনেকগুলো স্কুল বদল হয়েছে। আলটিমেটলি ও 10, 12 সব এখানে ডিপিএস রুবি পার্ক থেকে পাশ করে হেরিটেজ থেকে ইঞ্জিনিয়ারিং করে তারপর ও টিসিএসে চাকরি করতো। সেখান থেকে আবার ও চাকরি ছেড়ে ও এমবিএ করলো। এমবিএ করে এখন ও পুনাতে এক্সক্যালিবার বলে একটা কোম্পানিতে আছে, ওইখানেই থাকে, মাঝে সাঝে আসে, ওই ফোনে কথা টথা হয়। তো তুমি প্রাউড মা, প্রাউড ওয়াইফ অর প্রাউড অ্যাক্ট্রেস, কোনটা বেশি নিজেকে? আই এম প্রাউড মি, আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ। আমি নিজের জন্য খুব খুশি, আমি নিজের জন্য খুব প্রাউড ফিল করি। এবার প্রাউড মা, প্রাউড ওয়াইফ, এইগুলো আমি জানি না, এইসব কে কি বললো, কিন্তু আমি নিজেকে ভীষণ ভালোবাসি এবং নিজের জন্য আমি নিজেকে খুব প্রাউড ফিল করি। বেশ, আচ্ছা, এই যে খেলনার সম্ভারগুলো সেগুলো ওর, একটু কি ওইদিকে আমরা যেতে পারি? এটা কার? না, এইটা অ্যাকচুয়ালি এটা খুব মজার জিনিস। এটার চাকাটা ভেঙে গেছে। এটা ওই টুম্পা অটোওয়ালি করতাম যখন, তখন এখানে না অনেকগুলো স্কুল আছে, সেখানকার এক স্কুলের মা আমাকে গিফট করেছিলেন। তারপরে এদের পাল্লায় পড়ে এই চাকা উড়ে গেছে। আর এখানে খেলনা টালনা কিছু না, এদের জামা কাপড়, এদের ইয়েটিয়ে, আর ছেলের গিটার। আর তাও তো আমি সব সরিয়েছি। আমার ছেলের আবার ভীষণ রুবিক কিউবের নেশা। ওটাই দেখলাম। এ তো কিচ্ছু না, মানে এর ভেতরে আছে, আলমারিতে আছে। মানে ও এখন হচ্ছে ও এখন ওয়েস্টার্ন রিজনে আছে। ও এখন ওয়েস্টার্ন রিজনের যে রুবিক কিউব কোম্পানি, মানে বম্বেতে কিন্তু এই রুবিক কিউবটা একটা বিরাট বড় ক্রেজ। মানে ওখানে প্রত্যেক বছর প্রায় মানে 3-4 দিন ধরে সেন্ট জেভিয়ার্স কলেজটা পুরোটা ভাড়া নিয়ে একটা রুবিক কিউব কম্পিটিশন হয়, যেখানে পৃথিবীর থেকে লোকজন আসে, সারা পৃথিবী থেকে, যেটা কলকাতায় হয় কিন্তু কলকাতায় এরকম বড় ইয়েতে হয় না। তো ও এখন ওইটার হচ্ছে হেড। তো ও প্রচন্ড রুবিক কিউবের নেশা, ওর বিভিন্ন রকম রুবিক কিউব আছে। দেখানো যাবে এখন না দেখতে হবে। আমি না মাঝখানে রেগে গিয়ে না কোথায় কোথায় যে সব তুলে দিয়েছি আমার নিজেরও মানে মনে নেই, সব বোধহয় এর তলায় ঢুকিয়ে দিয়েছি। আমি কোথায় রেখেছি আমার সিরিয়াসলি মনে নেই। আছে এইখানে যে কতগুলো আছে, এই সব আছে। আচ্ছা, নানা ধরনের তুমি বলছো। হ্যাঁ, এই যে এইগুলো, তারপরে এই যে সব, আবার এইগুলোকে সব খুলে খুলে ওগুলোকে সব। তুমি নিজে কয়েকটা একটু যদি হাতে হাউ ডাজ ইট ফাংশন যদি করে দেখাও। আমি কিন্তু আমি আবার মানে ওই মানে
ইয়ে পারি না। হ্যাঁ, এটা তো আমরা জানি, মানে সব ও যেমন সব দিক আছে, হ্যাঁ মানে ও যেমন সব দিক মেলাতে পারে, আমি আবার সেটা পারি না। আমি হয়তো কোনো একটা দিক মেলাতে পারি, সেই কবে কোন জন্মে। আর ও কিরকম, ওর আবার সেই এসব গ্লু ট্লু আছে, সেগুলো সব বিদেশ থেকে আসে। হ্যাঁ, এইগুলো কিন্তু ও ইউজ করে না, এগুলো এখন আর ওর ব্যবহার হয় না। এখন যেগুলো ওর ব্যবহার হয় সেগুলো সব ওর বিদেশি, এবং সেগুলোর মধ্যে আরো কঠিন। ওরে বাবা, সেগুলো তার মধ্যে আবার সেই প্রত্যেক সপ্তাহে খুলে খুলে সব ওই গ্লু কী সব আছে ওগুলো দিতে হয়, দিয়ে টিয়ে সেগুলোকে, মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা একটা টাইমের ব্যাপার, তো মানে এই যে ধর একবার এরম করবে, তাতে যেন 3-4টে মুভ হয়ে যায়। হ্যাঁ, মানে ধর আমি যে এই করলাম, এটাতে একটা হলো, ও এমন করবে যে একটার সঙ্গে 3-4টে মুভ হয়ে যাবে, তার মানে খুব কুইক হবে বিষয়টা। হ্যাঁ, তো ও বেশ কঠিন। আমি জানি না, মানে কি কঠিন। আমি একটা সময় পারতাম, এখন জানি না পারবো কি না। আই হোপ হয়তো বা পেরে গেলেও যেতে পারি। ক্যামেরায় প্রথম অভিনেত্রী পারমিতা রুবিক কিউব খেলে দেখাচ্ছে, মানে সলভ করে দেখাচ্ছে। আমি আমার বোকা বুদ্ধিতে বললাম খেলে। না না, আমি তো তুমিও কি ওর থেকে অনেকটা বেশি শিখে গেছো? না না, আমি কিছু পারি না। আচ্ছা, এটাও তো ধরুন হ্যাঁ হ্যাঁ, এইসব অনেক কিছু আছে। না, আমি এটা পাচ্ছি না। এটা হচ্ছে এই যে বাবা, এটা তো আমি ওই পারে একমাত্র। এই যে এরকম করে ব্যাপারটা হবে। আচ্ছা, হ্যাঁ, কি সব করে আমি মানে এইসব আমি একদম জানি না, এসব ওর জিনিস। ও প্রচুর এখানে, মানে ও এখন যেটা মেইন যেগুলো, সেগুলো ও তো নিয়ে গেছে পুনাতে, এগুলো আর ও ব্যবহার করে না। এগুলো সব ছোটবেলার জিনিস ছিল, এখন আর করে না। আমার যতদূর মনে হচ্ছে এইটা ও কি যেটা খুলে গন্ডগোল করেছে, কারণ আমি আর এইটা একটা পারছি না করতে। আদারওয়াইজ তো করে এইবার পেরে যাব আশা করছি। না, তাও মনে হচ্ছে পারছি না। না, কোথাও একটা গিয়ে আবার এখানে আটকাবে, গোলমেল হয়ে যাচ্ছে। এইবার পেরে গেছি। এই তো একটা সাইড আমি করতে পেরেছি। ছেলের জন্য এটা বলে দাও তো। এটা অর্ক তোর জন্য আমি একটা সাইড করলাম। তো ও ভীষণ এইসবে খুব ইন্টারেস্ট, ও খুব গল্পের বই পড়তে ভালোবাসে। এখানে ও সব নিয়ে গেছে, ওর ম্যাক্সিমাম গল্পের বই ও সব নিয়ে গেছে। ওর প্রচুর গল্পের বই, আর কিছু গল্পের বই আমি ডিভানের রাখা আছে। এত মানে ধুলো হচ্ছিল, যেহেতু আমার মানে রাস্তার পাশে বাড়ি, তো খুব ধুলো হয়। ওর খুব গল্পের বই পড়ার নেশা। হি ইজ আ গুড বয়। আচ্ছা, বেশ। আমার মতো না। তুমি তো গুড মম। শুধু তুমি তোমার ছেলের গুড মম নয়, তার সঙ্গে আরো অনেকে আছে, তাদের মধ্যে একজন হলো গুড়। তার সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দাও। গুড় মানুষকে খুব ভয় পায়, সেই জন্য গুড় খুব না, কিচ্ছু করবে না বাবা। এই তো আমি, আমার কাছে আছো, কিচ্ছু হবে না। এই তো আমার কাছে এ নাও। তো গুড়কে অ্যাকচুয়ালি আমার এক বন্ধু ও রেস্কিউ করে। গুড়ের মা ভাই বোন সব আর নেই। এবার একমাত্র এই মুহূর্তে আমার ছাড়া ওর খুব একটা কেউ, ওর ভরসার জায়গা নেই। দেখা যাক, এটার ওর একটা ট্রিটমেন্টও চলছে। এমনি সময় ও খুব ভালো থাকে, খেলাধুলা করে, কিন্তু বাড়িতে কেউ অচেনা এলে ও খুব ভয় পেয়ে যায়। কাঁপছে ভয়ের চোটে। ওরে পাগলা, বসে আবার চুপ করে। ও থাক তাহলে একলা একটু, হ্যাঁ, নাহলে বেশিক্ষণ সময় না কাটানোই আমাদের ভালো। ও আর এইটা হচ্ছে মানে এই বাকি পুরো বাড়িটা হচ্ছে আমাদের, আমরা থাকি। আর এই ঘরটা আর ওই ঘরটা হচ্ছে আমার ঘর। আচ্ছা, হ্যাঁ। এইটা হচ্ছে এই আমার
মায়ের ছবি, মা নেই এখন আর। আর এইটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার। এই 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 টাকাটা জমলে তারপরে শ্রীতমাকে ট্রিট দেবো। আচ্ছা বাবা, বলেছে এটাই ভাগ্য আমার। আর এইটা হচ্ছে আমার একটু পড়াশোনার জায়গা, আর একটু আমার তুমিও তো একটা রুবিক কিউব ওখানে রেখে ওই সব আমার ছেলের। এটা হচ্ছে আমার, একটু পড়াশোনা করি আমি এখানটায়, সিনেমা দেখি, একটু লেখালেখি করার হলে সেটা করি। এইটা রাত্রিরে এই এই দুটো ঘর হচ্ছে আমার স্পেস, এটার মধ্যেই আমি থাকি, যাপন তোমার। হ্যাঁ। আচ্ছা, এখন কোন গল্পের বইটা চলছে তোমার? আমি এখন এই অ্যাকচুয়ালি আমার গল্পের বইয়ের ফার্স্ট পার্টটা ওইখানে সিনেমা পাড়া দিয়ে ফার্স্ট পার্টটা জাস্ট শেষ হলো, আমি কাল থেকে এটা সেকেন্ড পার্টটা শুরু করব। ফার্স্ট পার্টটা ওইখানে যেহেতু আমি মানে বসে ওখানে পড়ছিলাম বলে ফার্স্ট পার্টটা ওখানে রাখা আছে। আর আমার একটা রোজের হোমওয়ার্ক থাকে, সেটা হচ্ছে যে আমি একটা গল্পের বইয়ের হয়তো কিছুটা পড়লাম, পড়ে সেটার থেকে কিছু লাইনস আমি না দেখে লেখার চেষ্টা করি আর কি। সেটাতে একটা অনেকটা ওই একটা মেমোরি এক্সারসাইজের মতো। তো তার ফলে ওই যেহেতু সকালে ওইখানেই আমার মেডিটেশন হয়, সব ওইখানে করি, ওখানেই ওইটা হয় বলে ওটা ওখানে রাখা আছে। আর ওইটা শেষ হলে এইটা শুরু করব। তো এইবার আমি ইয়েতে যেতে পারিনি, বইমেলায় যেতে পারিনি, আমি কোনো বই কিনতে পারিনি। আচ্ছা, একটা জিনিস দেখাই এখানে, সেটা হচ্ছে এই বইটা হচ্ছে আমার বাবার লেখা। এবারেও বইমেলায় ছিল, গত বছর বইমেলায় এটা পাওয়া গিয়েছিল, এবারও ছিল। তো এটা দার্জিলিংয়ের উপর, যেহেতু আমি বললাম আমরা দার্জিলিংয়ের লোক, বলেছি কি আমার বাবা মা দুজনেই কিন্তু দার্জিলিংয়ের, মানে ছোটবেলা থেকে তারা দার্জিলিংয়েই, তাদের পড়াশোনা, বড় হয়ে ওঠা সব দার্জিলিংয়ে। ফলে তাদের দার্জিলিং নিয়ে একটা আলাদাই এনথুজিয়াস্টিক তারা। তো দার্জিলিং নিয়ে আর কি বাবা একটা বই লিখেছিল, এবং সে বইটা মানে লোকে পড়েছে, আমিও পড়েছি। নিজের বাবার লেখার আর আমি কি বলবো, হ্যাঁ হ্যাঁ, বাকিরা সবাই ভালো বলেছে, ভালোই লিখেছে। মানে আমার বাবা তো লেখক নয়, বাবা তো টিচার, বাবা শিক্ষকতা করতেন, সেখান থেকে হঠাৎ করে এখন বাবা লিখছে, কিন্তু ভালো লিখেছে, মানে আমার বেশ ভালো লেগেছে। তো মানে অনেকটা ওই জেঠুর মতনই তোমার যাত্রাটাও, কোথাও না কোথাও তুমি তো অভিনেত্রী ছিলে না, হয়ে যেমন যায়, হ্যাঁ ঠিক সেরকম জেঠু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই সেটাই হয়তো, মানে এখন তো খুবই লিখছে, এবং কালকেই আমাকে বলল যে আমি মানে এখন তো মানে কালকে ইনফ্যাক্ট বাবার জন্মদিন গেল, বাবা এখন 87, তো এখন বলছে যে আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে। তো আমি বললাম যে তুমি এবার অন্তত একটা ল্যাপটপ, ভালো একটা ল্যাপটপ কেনো, কিনে আর ভালো করে লেখো। না, আমার মোবাইলে যা হয় আর কি, বয়স্ক হচ্ছে না, মোবাইলেই হয়ে যাচ্ছে, আর আমি এসব করব না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এইখানে আমার একটু টুকটাক সাজগোজের জিনিস আছে, আমি খুব একটা সাজগোজ করতে ভালোবাসি না, আর আমি খুব একটা পারিও না। তো এখন, আগে তো একদমই সাজগোজ করতাম না, ইদানিং একটু এখন এসে, যেহেতু এটা আমার মেকআপের ঝুলি, এটা আমার মেকআপের ঝুলি, দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই। এটা হচ্ছে এখন আমার এই কাজের তাড়নায় এইসব করতে হচ্ছে এবং শিখতে হচ্ছে, এই আমার টুকিটাকি, এমন সাংঘাতিক কিছু না, খুব সামান্য সামান্য জিনিস রয়েছে, একটু একটা ক্রিম আছে। এই যে তুমি বললে তুমি সাজতে পারো না, তাহলে এই যে ধরো পার্টি বা গ্যাদারিং এ তখন কি মানে তুমি নিজেই সেজে যাও? আমি নিজে, না না না, আমি নিজেই, ওইটাই তো বললাম, মানে যেহেতু এখন আমার কাজটাই এমন যে যেখানে আমাকে কোথাও বাইরে বেরোতে হলে একটু তো সেজে বেরোতেই হয়, হ্যাঁ, সেটার জন্য এই বেসিক যেটুকু আর কি। আর সত্যি কথা বলতে কি, আমার খুব একটা মানে খুব বেশি মেকআপ আমাকে স্যুটও করে না, আর আমার খুব একটা ভালোও লাগে না। ফলে ওই যেটুকু না হলেই নয়, একটা বেস, একটুখানি একটা স্টুডিও ফিক্স, এই একটু লিপস্টিক, এই কয়েকটা এই টুকটাক করে একটু কাজল,
আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হলো, তুমি তো প্রথম থেকে এটা ছিলে না, তোমার হাজব্যান্ড এবং তোমার ছেলে যখন এখন তোমার মধ্যে এই চেঞ্জটা দেখে যেটুকুনি, ওরা কিভাবে রিঅ্যাক্ট করে? যে কোনো জার্নি প্রথমটা তো শক্ত ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আমি কাউকেই দোষ দেব না। কি হয়, একটা আমরা তো এক একজন এক একটা রকম পরিবেশে বড় হই, এবং আমরা কিছু জিনিস ছোটবেলা থেকে শিখে, বা পরিবেশ আমাদের কিছু জিনিস শেখায়। তো যেহেতু আমার পরিবারের কেউই, মানে আমার বাবার দিকে বা আমার হাজব্যান্ডের দিকে, তারা তো কেউ কখনো এই জগৎটার সঙ্গে যুক্ত ছিল না, ফলে ইনিশিয়ালি খুব অসুবিধা হয়েছে তাদেরকে এটা বোঝানোর যে আমার এটা চাকরিরই মতো একটা জিনিস, আমি এটা চাকরি মনে করতে হবে। তো প্রথমটা অসুবিধা হয়েছে বুঝতে, তাদের অসুবিধা হয়েছে। তারপর যখন আস্তে 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 তারা বুঝতে পেরেছে যে আমি খুবই প্যাশনেট এবং আমি এই কাজটা খুব ভালোবেসে করছি, এখন তারা খুব সাপোর্টিভ। তারা ভালো বলে, কাজ দেখে খারাপ ভালো যেটাই হোক সেটা বলে। আমার শুধু একটাই খুব দুঃখ, যেটা আমি মানে আমার বাবার বাড়ির দিকের কথা বলছি, যে আমি হচ্ছি আমাদের বাড়ির একমাত্র মেয়ে যে রোজগার করতাম না, একমাত্র মেয়ে। আমাদের বাড়িতে আমার সমস্ত বোনেরা, মানে সমস্ত কাজিন যারাই আছে সবাই, তারা সবাই রোজগার করে। ইভেন আমার মায়ের বাড়ির দিকেও, মানে আমার মাস্তুতো বোনরা সবাই। তো আমি একমাত্র একজন ছিলাম যে একেবারেই রোজগার করতাম, এবং এটা আমার মার খুব দুঃখ ছিল যে আমি অর্থ উপার্জন করছি না। আমার মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওই যাই হোক, সেই সময় আমার মনে হয়েছে না, আমার ছেলেকে বড় করাটাই সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ। এখন আমার একটাই খালি খুব মন খারাপ হয় যে আমি কিছুটা হলেও তো কিছু তো একটা অর্থ রোজগার করছি, বা এটা কি নিজের যেটা আমি একটা কাজ করছি, কিন্তু আমার মা নেই, সেটা মাকে আমি দেখাতে পারছি না। সেইটা আমার একটা খুব দুঃখ লাগে। কারণ মা সব সময়, মা আমি জানি না, কিন্তু মা খুব চাইতেন যে আমি কিছু একটা রোজগার করি, কিছু একটা অর্থ উপার্জন করি, সেটা যেন খুবই আমাকে পুশ করতো। আমি তখন বুঝিনি, এখন বুঝি সেটার গুরুত্ব কতটা। আমরা কি ওই দিকে যাব? এই ঘরটা হচ্ছে আমার ডাম্পিং গ্রাউন্ড। এটা হচ্ছে আমার ডাম্পিং ঘর। আমার যাবতীয় সব এসে আমি এখানে ডাম্প করি। হ্যাঁ, আর এই আলো এইটুকুই আছে, এইটা আমার ডাম্পিং ঘর। এখানে আমি সব আমার জামা কাপড় ইস্ত্রি করি, আর এই সব কাপড় চোপড় কেচে। আর এইটা হচ্ছে মেনলি আমার হাজবেন্ডের কাজের জায়গা, ও এইখানে বসে কাজ টাজ করে। ও এখন এখানে নেই, ও কুম্ভ মেলায় বেড়াতে গেছে, পুণ্যি করতে গেছে। আমি অতটা আমার খুব একটা ইচ্ছে নেই। তো এই হচ্ছে এই ঘর, এই হলো তোমার সংসার। আর এবার আমরা চলে যাব, আর একটা আমার খুব ইন্টারেস্টিং বারান্দা আছে, এটা একটু দেখিয়ে দিই। মানে সাধারণত লোকের বাড়ির সামনে বারান্দা থাকে, আমার পুরো বাড়ির বারান্দাটা হচ্ছে পিছন দিকে, ব্যাক সাইডে। এইটা আমার বারান্দা, মানে একেবারে এইখান থেকে শুরু করে একেবারে বাড়ির শেষ অবধি বারান্দা। তো তোমার ছোটবেলাটা এবং অভিনয়ে আসা কিভাবে, যদি একটু বলো। আমার একদম ছোটবেলাটা কেটেছে হচ্ছে কসবায়। তখন অবশ্য আমি খুবই ছোট ছিলাম। পরবর্তী সময়ে আমরা আসি গলফ গ্রিনে। সেই সময় গলফ গ্রিনে যে এখন যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের লটারি হয়েছিল, এবং সেই লটারিতে আমার বাবা একটি ফ্ল্যাট পায়,
এবং আমরা গলফ গ্রিনে আসি। এবং সব থেকে মজার, এখন যে গলফ গ্রিন এত গম গম করছে, এত উৎসব আর এত আলো, আমরা গলফ গ্রিনে প্রায় 1 বছর আলো ছাড়া ছিলাম, কারেন্ট ছিল না। এবং গলফ গ্রিনের তখন বোধহয় 2 কি 3টে পরিবার থাকতো এবং একদম অন্যরকম একটা পরিবেশ ছিল। খুব সুন্দর, আমাদের ছোটবেলাটা খুব সুন্দর ছিল। আমরা খুব বেশিরভাগ সময় খেলাধুলার মধ্যে থাকতাম। আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমার মেয়েদের সঙ্গে আমার অত বন্ধুত্ব, মানে মেয়েদের সঙ্গে বন্ধুত্বটা আমার একটু পরের দিকে শুরু হয়েছে। আমি ছেলেদের সঙ্গেই বেশি বন্ধু ছিল আমার। খুব ক্রিকেট, ফুটবল, গুলি খেলতাম। এইভাবেই ছোটবেলাটা কেটেছে। তবে ছোটবেলায় আমি খুব একটা, আমি কোনো নাটক বা সেরকম স্টেজে উঠে কোনো পারফর্ম করেছি বলে অন্তত আমার মনে পড়ে না। এবং আমি কোনোদিনই ভাবিনি যে আমি অভিনয়ের জগতে চলে আসব। চলে এলাম। অ্যাকচুয়ালি যেটা হলো যে আমার ছেলেকে আমি পড়াতাম, তো একটা সময় ও বড় হয়ে গেল, ওর আমাকে প্রয়োজনটা কমে গেল। তো তখন কি করব, তখন এদিক ওদিক করতে করতে আমার এক বন্ধুর হাত ধরে আমি একদমই মানে ভীষণ অপ্রত্যাশিতভাবে আমি তালে গোলে অভিনয়ের জগতে চলে এলাম। কিন্তু এসে যেটা বুঝলাম যে এই অভিনয় বিষয়টা ভীষণ শক্ত একটা বিষয়, এর একটা ট্রেনিংয়ের প্রয়োজন, একটা পড়াশোনার প্রয়োজন। নিজেই খুঁজে খুঁজে একটা থিয়েটারের গ্রুপ ঠিক করলাম, সেখানে ভর্তি হলাম, কিছুকাল তাদের সঙ্গে থিয়েটার করলাম। কিন্তু আমি ঠিক যেটা চাইছিলাম, মানে আমি না, যখনই যে কাজটা করি আমি চেষ্টা করি সেটার খুব মানে গভীরে গিয়ে কাজটা করতে। আমার ওই ওপর কোনো জিনিস করাটা আমি খুব একটা পছন্দ করি না, তো ওইটা হচ্ছিল না। তো সেই সময় হঠাৎ করেই এক এখন বন্ধু, তখন ডিরেক্টর অভিনন্দন দত্ত, ওনার একটা প্রজেক্টের কাস্টিং কলে আমি অডিশন দিয়ে পেয়ে যাই। সেইখানে আমি ওনার কাছ থেকে আমি দামিনী বেনি বাসুর খোঁজ পাই এবং আমি বেনিকে কন্ট্যাক্ট করি। আমি বেনির ক্লাসে ভর্তি হই এবং এই যে বেনির কাছে আমি ক্লাস করতে শুরু করলাম, আমার মনে হয় তারপর আমার মানে একটা কি বলে না, চোখ খুলে যাওয়া, বোধহয় চোখ খুলে গেল। অনেক কিছু শিখলাম, জানলাম। পরবর্তী সময়ে আমি সুদীপ্তা চক্রবর্তীর কাছেও ট্রেনিং করেছি। এখন তো চলছে, তবে আমার সত্যি এখন মাঝে মাঝে ইচ্ছে করে যে আরেকটু ভালো কোথাও যদি ট্রেনিং করতে পারতাম, যদি আরেকটু কম বয়স থাকতো, আরেকটু কম বয়সে আসতে পারতাম, তাহলে ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এইসবের সঙ্গে যদি যুক্ত হতে পারতাম, সেই জায়গাটা একটা আফসোস আছে আমার। তুমি তো একজন সফল গৃহিণী ছিলে এবং খুব অল্প বয়সেই বিয়ে থেকে শুরু করে সংসার জীবন, যেটাকে তথাকথিতভাবে সংসার জীবন যেটাকে বলা হয়, সেটা তুমি লিড করেছো। সেখান থেকে অভিনয়ে আসা এবং সেটা করাতে মানে অভিনয়ে আসার পরেও যেহেতু তোমার শ্বশুরবাড়ি অনেকটা কনজারভেটিভ, মানে বাড়ির মানে বাপের বাড়ির দিক থেকেও ব্যাপারটা ছিল সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত, সেখানে তোমাকে অনেকটা চাপ সামলাতে হয়েছে ওই বাড়ির দিক থেকে। তাহলে আজকে এতখানি চলে আসার পরে যতখানি তুমি কাজ করতে চাও বা যতখানি তোমার যেটা মনে হয় যে স্ক্রিনে তোমার যতখানি আসা উচিত, তুমি কি ততখানি স্ক্রিনে অ্যাপিয়ার করছো? প্রথমত বলি যে আমার বাড়ির কেউই, সেটা আমার মায়ের বাড়ির দিক থেকে হোক বা আমার অন্য মা যিনি আমার হাজবেন্ডের মা, সেই বাড়ির দিক থেকে হোক, তারা কেউ কোনোদিন কোশমিনকালে এই জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে তাদেরকে এই ব্যাপারটা বোঝাতে কিছুটা তো সময় লেগেছে, কিন্তু তারা বুঝেছে এবং তারা সাপোর্ট করে, এখন তারা খুশি হয়। আর আমার কথা বলতে গেলে, দেখো আমি তো সত্যি বলছি, আমি তো কোনো ট্রেনিং নিয়ে আসিনি বা আমার একটা দীর্ঘ অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক বা থিয়েটার করার কোনো অভিজ্ঞতাই ছিল না। সুতরাং আমি যেটুকু পাচ্ছি আমি তাতে খুব খুশি। আমার সেটা নিয়ে কোনো রিগ্রেট নেই। আমার তো কিছুই করার কথা ছিল না, হ্যাঁ, সেখানে যদি আমি যেটুকু করছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আরেকটু এগোতে চাই না। সেই এগোনোটা, মানে আমার ধরো প্রশ্নটা যদি একদম সারমর্ম বলি, তাহলে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য নাম্বার অফ ওয়ার্কস ইউ আর ডুইং?
অ্যাক্টার্স আর নেভার স্যাটিসফাইড। আমার মনে হয় যে অ্যাক্টার্সরা যদি খুব স্যাটিসফাইড হয়ে যায় তাহলে বোধহয় আর কোথায় এগোবে। সুতরাং স্যাটিসফ্যাকশন কখনোই হয় না, কিন্তু হ্যাঁ এটা হয় যে একটা কাজ করার পর পরের কাজের প্রতি খিদেটা বাড়ে, সেটার জন্য পরিশ্রম বাড়ে। আবার আমার কোনো রিগ্রেট নেই, হ্যাঁ, যে আমি কি কাজ করেছি, কতটুকু আমার স্ক্রিন প্রেজেন্স বা কী কাজ করতে পারিনি, সেসব নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। আমি জানি যে যে কাজগুলোতে আমাকে নেওয়া হয়নি নিশ্চয়ই আমার সেই যোগ্যতা ছিল না বলে আমাকে নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী দিনে আমি সেই জায়গায় সেই যোগ্যতা অর্জন করে দেখাবো। এখন তোমাকে দুর্গামণি ও বাগমামাতে দেখা যাচ্ছে এবং সেটা খুব খুব ভাইটাল একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা তোমার কাছে কতটা ইম্প্যাক্ট ফেললো? প্রথমত বলে রাখি যে আমার বহু দিন ধরে, মানে বহু দিন বললে ভুল হবে, বহু বছর ধরে আমার ইচ্ছে ছিল যে আমি শাহানার সাথে কাজ করব। ওটা আমার একটা ভীষণ গোপন ইচ্ছে ছিল। এর আগের মানে শাহানার ওয়েব সিরিজে আমি কাজ করেছি, কিন্তু মেগাতে আমার হয়নি কাজ করা। এর আগে একটা সুযোগ এসেছিল, কিন্তু যে কোনো কারণে হোক সেটা ম্যাচিওর করেনি। এবং ইচ্ছেটা ভীষণ, মানে আমি জানি না, বোধহয় আমি ম্যানিফেস্ট করছিলাম। হঠাৎ করেই এই কাজটার অফার এসে যায় এবং আমি খুব খুশি এবং আমি খুব কৃতজ্ঞ যে আমাকে মিসিং স্ক্রু শাহানা এরকম একটা চরিত্রের জন্য আমাকে ভেবেছে, তারা আমাকে দায়িত্ব দিয়েছে এরকম একটা চরিত্রের। আমি আশা করব যে আমি এই চরিত্রটা যেন খুব ভালো করে করতে পারি এবং মানুষের মনে যেন একটা ছাপ পড়ে এবং লোকে যেন আমাকে ভয় পায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।